সরকার অর্থাৎ বিএনপি সরকার ঋণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে। যত অর্থনীতিবিদ আছেন এবং অর্থ সংক্রান্ত যে সকল পত্রপত্রিকায় রয়েছেন এবং দেশ-বিদেশের যারা এই সরকারের অর্থনৈতিক বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করেন, বিচার করেন, বিশ্লেষণ করেন, তারা সবাই এক বাক্যে বলছে যে এই সরকারের প্রথম, প্রধান এবং শেষ অথবা একমাত্র বিপদ হলো অর্থনৈতিক বিপদ এবং বিপত্তি। এই অর্থনৈতিক বিপত্তি কাটিয়ে ওঠার জন্য ইমিডিয়েটলি তার ২ ধরনের অর্থ দরকার। একটি অর্থ হলো অভ্যন্তরীণ যে উৎস রয়েছে, সেই উৎস থেকে টাকার মান বজায় রাখার জন্য বা টাকার মানকে ধরে রাখার জন্য অভ্যন্তরীণ উৎস থেকে টাকা দরকার। সে টাকা আসবে কোত্থেকে? ব্যবসা-বাণিজ্য থেকে, কর থেকে, অবগারি শুল্ক থেকে, ভ্যাট থেকে। আর এর বাইরে আসতে পারে কোত্থেকে? আমাদের যে ব্যাংকিং ব্যবস্থা রয়েছে সেই ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নেওয়া। এটা হলো স্থানীয় মুদ্রাতে। আর বিদেশের সাথে যে ব্যবসা-বাণিজ্য, সেই ব্যবসা-বাণিজ্যে ভারসাম্য রক্ষা করা। বাংলাদেশি মুদ্রার সঙ্গে বিদেশি মুদ্রার যে মূল্য, এই মূল্যর একটা ভারসাম্য রক্ষা করা। আমরা বিভিন্ন সময় বিদেশ থেকে যে ঋণ নিয়েছি তার পরিমাণ এখন সম্ভবত ১ লক্ষ মানে ২৫,০০০ কোটি ডলার, মানে ১২৫ বিলিয়ন মার্কিন ডলার। তো এই ১২৫ বিলিয়ন মার্কিন ডলারের যে ঋণ, এটার কিস্তি পরিশোধ করা, এটার সুদ পরিশোধ করা। এজন্য আমাদের আসলে বৈদেশিক মুদ্রা দরকার। এখন সেই বৈদেশিক মুদ্রা কোনো অবস্থাতেই এখন ৩৫ বিলিয়ন বা ৩০ বিলিয়ন ডলার আছে, এটা সমস্যা না। সমস্যা হলো এই ট্রানজ্যাকশনটা নিয়মিত হওয়া দরকার। সেই নিয়মিত হওয়ার জন্য যেমন ধরুন গার্মেন্টস আমরা এক্সপোর্ট করছি, তো সেই এক্সপোর্ট দিয়ে আমাকে আবার লোকালি ধরুন একটা গার্মেন্টস ১০০ কোটি ডলারের এক্সপোর্ট করেছে। এখন এই ১০০ কোটি ডলারের সমপরিমাণ বাংলা টাকা আমাকে তাকে দিয়ে দিতে হচ্ছে। আবার এই সমপরিমাণ টাকা যেগুলো সে বিদেশ থেকে এলসির মাধ্যমে পণ্য আমদানি করেছে সেটার পরিশোধ করতে হচ্ছে। ফলে এখান থেকে আসলে তার যে লাভ, সেটা বৈদেশিক মুদ্রায় লাভ নয়, এটা ট্যাক্স, ভ্যাট, এআইটি এই সংক্রান্ত যে আয় করেছে সেই আয়টা স্থানীয় মুদ্রায় কাউন্ট হবে, বৈদেশিক মুদ্রায় কাউন্ট হবে না। স্থানীয় বাজার থেকে বৈদেশিক মুদ্রা কিনে নিয়ে ব্যাংক রিজার্ভ করে, কিন্তু এটা একটা জটিল বিষয় যেটা এখানে বলতে গেলে আরও সময় দরকার হবে। ২ নম্বর হলো যে এই বিদেশ থেকে আমাদের যে ফরেন কারেন্সি আসছে, রেমিটেন্স আসছে, এখন ধরুন মাসে ২ বিলিয়ন ডলার এলো, বছরে ২৫ বিলিয়ন বা ৩০ বিলিয়ন ডলার এলো। এটা বাংলাদেশ ব্যাংক এটা রেখে এটা সমপরিমাণ অর্থ সে করে কি সেন্ট্রাল ব্যাংক থেকে বা শিডিউল ব্যাংক থেকে যাদের নামে এই টাকা পাঠানো হয় তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। আচ্ছা, তো এই টাকাগুলো দিয়ে সে করে কি ব্যালেন্স অফ পেমেন্ট করতে পারে, কিন্তু যেই জায়গাগুলোতে ভর্তুকি দেওয়া দরকার হয়, যেমন ডিজেলে ভর্তুকি দেওয়া হচ্ছে, সারে ভর্তুকি দেওয়া হচ্ছে, কৃষিতে ভর্তুকি দেওয়া হচ্ছে, এরকম আরও অনেক ভর্তুকি দেওয়া হয়, এই ক্ষেত্রে বিদেশি মুদ্রার দরকার হয়। আর যেগুলোতে মানে যে সকল ভর্তুকির সাথে আসলে বিদেশি মুদ্রা জড়িত, তো ওখানে কি হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টে ওখানে যে একটা ডেপ্রিসিয়েশন থাকে, অভাব থাকে, সেই অভাবটা পূর্ণ করার জন্য আমাদের এখানে কি করতে হয়, এই যে রেমিটেন্স আসছে, এক্সপোর্টের যে যাকে বলা হয় আমাদের লাভ হচ্ছে, তারপর বিদেশ থেকে যে লোন পাচ্ছি, এগুলোর মাধ্যমে একটা ফান্ড তৈরি করতে হয়, যে ফান্ড দিয়ে মূলত আমাদের এই যে ব্যালেন্স অফ পেমেন্ট বিদেশি মুদ্রা থেকে স্থানীয় মুদ্রা আর বিদেশি মুদ্রায় যে সকল পণ্য এবং সেবাতে আমাদের ভর্তুকি দিতে হচ্ছে, সেইগুলোতে ব্যালেন্স অফ পেমেন্ট করতে হয়। তো সেই সকল ব্যালেন্স অফ পেমেন্ট করতে গিয়ে এই মুহূর্তে ডলারের মারাত্মক ক্রাইসিস, আর স্থানীয় মুদ্রার ক্রাইসিস আরও বেশি। এখন সরকার এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যদি ঘন ঘন মুদ্রা ছাপায়, টাকার মূল্য এমন পর্যায়ে চলে আসবে যে ১ কেজি
চালের জন্য হয়তো আপনাকে 1 কেজি টাকা দেওয়া লাগতে পারে। এরকম বহু ঘটনা, জার্মানিতে এই ঘটনা ঘটেছে। প্রথম মহাযুদ্ধের পরে জার্মানির মুদ্রা, এটার মূল্য এমন পর্যায়ে কমে গেল যে পণ্যের বিনিময়ে ওজন করে টাকা দেওয়া হতো। এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। সেই অবস্থা কিন্তু এখন বাংলাদেশে যে হবে না, একথা বলা যাচ্ছে না। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আপনি যাকেই দায়ী করেন, মানে আওয়ামী লীগকে তো অবশ্যই দায়ী করতে হবে, বিকজ 17 বছর ধরে তারা এই অর্থনীতিটা চালিয়ে আসছিল। এবং সেই সময়টিতে অর্থনীতির যে কয়েকটি সূচক, সেই সূচকগুলো ফলিয়ে ফাঁপিয়ে দেখা হতো, যেমন জিডিপি। তো জিডিপিতে তারা প্রচুর পরিমাণ হাঙ্কি পাঙ্কি যেটিকে বলা হয়, গোঁজামিল দিত। তারপর তাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এখানেও প্রায় $10 বিলিয়ন হিসাবের গরমিল ছিল, এবং এটা এখনও পর্যন্ত সরকার টেনে যাচ্ছে টিল নাও। এখন সরকার বলছে 35 বিলিয়ন বা 33 বিলিয়ন ডলার আছে আকুর পরিশোধ করার পর, কিন্তু যদি ওই $10 বিলিয়ন বাদ দেয় তাহলে আইএমএফের হিসাব অনুযায়ী $22 বিলিয়ন বা $21 বিলিয়ন থাকে রিজার্ভ। এ গেল দুটো। 3 নম্বর হলো যে এই জাতীয় বাজেট, সরকারকে বাহাদুরি দেখানোর জন্য বিশাল একটা বাজেট তৈরি করা হতো, এবং এই বছর সেই বাজেটটা আরও সীমা অতিক্রম করে 9 লক্ষ কোটি টাকার একটি বাজেট প্রণয়ন করা হবে। এখন এই 9 লক্ষ কোটি টাকা সরকার কোত্থেকে আনবে? তাদের ঋণ করে বিদেশ থেকে আনতে হবে একটি অংশ, ট্যাক্স কালেকশন করতে হবে আরেকটি অংশ, আর স্থানীয় ব্যাংক থেকে লোন নিতে হবে, এবং কেন্দ্রীয় ব্যাংক সেই বিভিন্ন রকম বন্ড ছেড়ে সরকারকে কিছু টাকা ঋণ দেবে। কিন্তু যেভাবেই হোক না কেন, আপনি গত অর্থ বছরে ট্যাক্স, ভ্যাট মানে আয়কর, ভ্যাট এবং অবকারী এবং শুল্ক, এই 4টি ক্ষেত্রে আসলে কত ইনকাম করা হয়েছে, সব মিলিয়ে সরকারের যে টার্গেট ছিল ধরুন আনুমানিক 4 লক্ষ কোটি টাকা, এটার বিপরীতে 1.25 লক্ষ কোটি টাকা কম আদায় হয়েছে। এই বছর যে লক্ষ্যমাত্রা যদি 5 লক্ষ কোটি টাকা দেওয়া হয়, তো যেখানে 4 লক্ষ কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জন না করে যেখানে 125 কোটি টাকা, 1,25,000 কোটি টাকা কম আদায় হয়েছে, সেক্ষেত্রে চলমান অর্থ বছরে যে অর্থনৈতিক মন্দা, শিল্প কলকারখানা যেভাবে বন্ধ হয়ে গেছে, আয়কর যেভাবে একেবারে কমে গেছে, সরকার প্রাণান্ত চেষ্টা করবে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ার জন্য, ওখানে হাহাকার তৈরি হয়ে যাবে। গ্রামে হয়তো কেউ একটা মুদির দোকান দিচ্ছে, তো তার কাছে গিয়ে আয়করের লোক দাঁড়ালো, এত লোক বলতো নাই। এখন একটা উপজেলাতে কয়জন লোককে আপনি খুঁজে পাবেন? তারপরে একটি জেলাতে কয়জন লোককে আপনি খুঁজে পাবেন, যেখানে মুদির দোকান পর্যন্ত গিয়ে আপনি সেই আয়করের ভিত্তি, ধরুন আপনি আরও 10 লাখ লোককে আনলেন আয়করের আওতায়, এবং গড়ে 5,000 টাকা করে আপনি নিলেন, কত টাকা আপনি পেলেন বলেন? এতে করে হয় না। মূল যেটা হয় সেটা হলো কর্পোরেট ট্যাক্স, ব্যবসা বাণিজ্যের আয় বৃদ্ধি, ব্যাংক, বিমা থেকে শুরু করে মানুষের ট্রানজ্যাকশন, অর্থনৈতিক কর্মকাণ্ড, মানে এইগুলো দিয়ে আপনাকে আসলে অর্থনীতির যে প্রবাহটা, এটি আপনাকে চালু রাখতে হবে। নদীর যে প্রবাহ, এখন আপনি নদীর প্রবাহ নিচে থেকে, আপনি সারফেস থেকে ডিপ টিউবওয়েল বসে পদ্মা নদী চালাতে পারবেন না, কখনো চালাতে পারবেন না। এটার একটা সার্কেল আছে, আকাশ থেকে বৃষ্টি পড়ে, ভূগর্ভস্থ পানির একটা স্বাভাবিকতা থাকে, সাগর থেকে সেই জোয়ারের সময় পানি আসে, আবার ভাটার সময় সেখান থেকে চলে যায়, উজান থেকে সেই ঢলের পানি নেমে আসে, মানে গঙ্গোত্রী হিমবাহ থেকে, কৈলাস টিলা থেকে যে প্রবাহ, এইগুলোর একটা সার্কেল আছে। সেই সার্কেলের সঙ্গে জলীয় বাষ্প সব মিলিয়ে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, এইসব বড় বড় নদীর প্রবাহ ঠিক থাকে। কিন্তু আপনি যদি একটা পুকুর, ছোট্ট একটা পুকুর, সেটি বৃষ্টি পানিতে ভরতে চান, ইটস ওকে, বা ছোট্ট একটা পুকুর বা সুইমিং পুল আপনি সারফেসের পানিতে ভরতে চান, সেটা ওকে। তো একটা রাষ্ট্রের যে টোটাল অর্থনৈতিক যে প্রবাহ, এই অর্থনৈতিক প্রবাহ অনেকটা প্রাকৃতিক যে নদীর প্রবাহ বা সমুদ্রের যে প্রবাহ, ঠিক ওই রকম অর্থনীতিটা। সবগুলো সূচক যদি স্বাভাবিক না থাকে তাহলে একটা অর্থনীতি ভালো চলে না। তো এই মুহূর্তে সরকারের জন্য একটা সিঙ্গেল
অর্থনীতির যে সূচক তাদের ফেভারে নেই, বরং সবগুলো বুমেরাং উল্টো হয়ে গেছে। এই পরিস্থিতি যখন কেউ সামাল দিতে চায়, তখন তাকে সেই যে ব্রিটেনের যখন বিশ্বমন্দায় গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এবং প্রথম বিশ্বযুদ্ধের পর, বা ইংল্যান্ডে বাইরে গিয়ে আমেরিকাতে যে বিশ্বমন্দা শুরু হলো, দ্য গ্রেট ডিপ্রেশন 1927 থেকে 1933, এই 5টি বছর, ঠিক ওই সময়টিতে যেভাবে তাদের অর্থ ব্যবস্থা চলেছে, যেভাবে সরকারকে সংকুচন নীতিতে চলতে হয়েছে, যেভাবে মুদ্রা বাজারকে সংকুচিত করতে হয়েছে এবং সরাসরি রাষ্ট্রীয় ব্যয় 1/3 নামিয়ে আনতে হয়েছে, মিলিটারিকে কাটছাঁট করতে হয়েছে, পুলিশকে কাটছাঁট করতে হয়েছে, রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরি থেকে বাদ দিতে হয়েছে, এর কোনো বিকল্প নাই। এছাড়া এই ধরনের মহামন্দা মানে কখনো কেউ মোকাবেলা করতে পারেনি। হিটলার শুধু করেছিল যুদ্ধ বাঁধিয়ে দিয়ে। হিটলার যেটা করতো সেটা হলো অন্য দেশগুলো দখল করত, তারপর সেখানকার ট্রেজারি চুরি করে তারপর শেষে পরিস্থিতি সে সামাল দিয়েছিল। একই অবস্থা কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট করেছিলেন। অর্থাৎ একটা দেউলিয়া রাষ্ট্র ফ্রান্স রেভলিউশনের পরে প্রায় 12 বছর এটা কন্টিনিউয়াসলি দেউলিয়া হতে থাকলো। এই অবস্থায় নেপোলিয়ন যখন ক্ষমতা এলেন, তিনি দেখলেন যে কোনো অবস্থাতেই তিনিও ক্ষমতা থাকতে পারবেন না এবং কোনো অবস্থাতেই তার যে রাষ্ট্রীয় কোষাগার এটি পূর্ণ করতে পারবে না, কাউকে বেতন দিতে পারবেন না এবং তাকে ক্ষমতা ছেড়ে যেতে হবে। এই জন্য তিনি যে কাজটি করলেন, তিনি যুদ্ধ বাঁধিয়ে দিলেন এবং সে একটার পর একটা যুদ্ধ, এবং সেই যুদ্ধ বাঁধিয়ে বিভিন্ন দেশ থেকে সে টাকা লুট করে তারপর ফ্রান্সের অর্থনীতি তিনি ঠিক করলেন। এই যে ট্রাম্প ইরানের সাথে যে যুদ্ধ বাঁধালো, ভেনেজুয়েলার সাথে যুদ্ধ বাঁধালো, এর কারণ হলো ট্রাম্পেরও একই অবস্থা। এখন আমেরিকাতে মানে সেখানে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, রাষ্ট্রীয় ঋণ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এটি আর ট্রাম্প সামাল দিতে পারছে না। ফলে যে কোনোভাবে তাকে ডাকাতি করে হোক কিংবা ছিনতাই করে হোক, রাহাজানি করে হোক, রাষ্ট্র চালাতে হবে। এই কারণে সে একেবারে ইরানের সাথে যে যুদ্ধটা বাঁধিয়ে দিল এবং এই যুদ্ধে সে জয়লাভ না করার কারণে তার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এখন আমরা কি যুদ্ধ করতে পারবো? কক্ষণই পারবো না, আমাদের সে সামর্থ্য নেই। আমরা কার সাথে যুদ্ধ করব? 2 নম্বর হলো আমরা কি খুব বেশি ঋণ করব, বা আমরা কি সেই যে ইংল্যান্ডের সেই বিখ্যাত অর্থমন্ত্রী, আমার এই মুহূর্তে নামটা মনে আসছে না, বিখ্যাত অর্থনীতি মানে যাকে বলে অর্থনীতিবিদ এবং অর্থমন্ত্রী, যার সঙ্গে উইনস্টন চার্চিলের খুব গণ্ডগোল হতো, খুব বিখ্যাত, পরে তিনিও প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো সেই ভদ্রলোক যেভাবে ইংল্যান্ডকে নিয়ে এসেছিলেন সেখানে, অথবা সেই মার্কিন প্রেসিডেন্ট, সেই দুইজন যে মার্কিন প্রেসিডেন্ট, খুবই রোগাসোগা একজন মার্কিন প্রেসিডেন্ট, তার নাম ওই মুহূর্তে আমার মনে আসছে না, আপনারা ইতিহাস থেকে দেখে নেবেন গুগল থেকে, 1925 সাল থেকে 1933 সন পর্যন্ত। এরপরেও তিনি হয়েছিলেন, এই প্রবলেমটা তিনি সলভ করেছিলেন, সেই গ্রেট মহামন্দা। তো ওইরকম যদি আপনার রাজনৈতিক জ্ঞান না থাকে, নেতৃত্বের গুণাবলী না থাকে, এবং আপনি যদি খুব সাহসী না হন এবং নিজে একেবারে জাহান্নাম জান্নাতের মাঝামাঝি আমি যে কোনো সময় পড়ে যেতে পারি, এরকম একটা যদি দৃঢ়তা না থাকে, আপনি কখনো এই অবস্থা মোকাবেলা করতে পারবেন না। তো এই যে কারণে সরকারের যে এই যে বর্তমানে একটা সময় যাচ্ছে, সে ঋণের জন্য IMF-এর কাছে যাচ্ছে, ঋণের জন্য বিশ্বের অন্যান্য সংস্থার কাছে যাচ্ছে, সে আমেরিকাকে তোয়াজ করছে, ভারতকে খেপাতে চাচ্ছে না, চীনের সাহায্য চাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত গত 2 মাসে কোনো একটা জায়গাতে একটা সিঙ্গেল যাকে বলা হয় সরকারের জন্য এমন কোনো সুসংবাদ আসেনি যে সুসংবাদের ভিত্তিতে সরকার একেবারে চোখ বুজে সময় পার করতে পারে। আমরা সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, আমাদের দেশটা ভালো চলুক। যারা অন্যায় করেছেন তাদের সমালোচনা করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আর এখন আমরা আয় বুঝে ব্যয় করব যার যার অবস্থান থেকে। এই রাষ্ট্রকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব সবাই, জ্ঞান দ্বারা, বুদ্ধির দ্বারা, কিন্তু রাষ্ট্রের যেন ক্ষতি না হয় এই কাজ আমরা কখনোই করব না। আল্লাহ বর্তমান যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদেরকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।